আজকে আমরা শুরু করব হচ্ছে হাইড্রা। ঠিক আছে, তো চলো আমরা হাইড্রা শুরু করে ফেলি। আচ্ছা, তো হাইড্রার বহির গঠনের মধ্যে তুমি দেখতে পাচ্ছ, বাইরে তুমি কি দেখতেছো ভাই? হাইড্রার দেহকে তিনটা অংশে ভাগ করে, একটা হাইপোস্টম, একটা দেহকাণ্ড, একটা পদচাকতি। হাইপোস্টম মানে কি ভাই? হাইপোস্টম হচ্ছে দেহের মুখের ছিদ্র, ঠিক আছে, এখানে মুখছিদ্র থাকে। হ্যাঁ, আর একটা হচ্ছে দেহকাণ্ড, একটা হচ্ছে পদচাকতি। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে হাইড্রার দেহকে তুমি একদম বাইরের দিক থেকে কয়টা ভাগে ভাগ করবা, উত্তর হবে তিনটা ভাগে ভাগ করবো। কি কি? একটা হচ্ছে হাইপোস্টম, একটা হচ্ছে দেহকাণ্ড, আর একটা হচ্ছে কি বলতো বাবা? পদচাকতি। ঠিক আছে, এখন হাইপোস্টম দেহের মুক্ত প্রান্তে থাকে, মোচাকার, ছোট হয়। আচ্ছা, এখানেই মুখ থাকে, ঠিক আছে, হাইপোস্টম। হ্যাঁ, স্টোমা মানে ছিদ্র, ওখানেই ছিদ্র থাকে, ঠিক আছে। এবং মনে রাখতে হবে, এরপর আসে দেহকাণ্ড। দেহকাণ্ডের মধ্যে আমরা টেন্টাকল দেখতে পাই। ভাই টেন্টাকল মানে আবার কি জিনিস? মনে রাখতে হবে দেহকাণ্ড মানে কোনটা। এই যে দেহকাণ্ড মানে হচ্ছে এই অংশটা, এটাকে বলে দেহকাণ্ড, তাই না? এই যে এইটুকু অংশকে কি বলে? দেহকাণ্ড, ঠিক আছে। এইখানে আমরা টেন্টাকল দেখতে পাই, সুন্দর টেন্টাকল মানে হচ্ছে কোর্শিকা। তাহলে টেন্টাকল দেখলাম কয়টা কোর্শিকা আছে? 6 থেকে 10টা পর্যন্ত হাইপোস্টমের গোড়া থেকে আসে, ঠিক আছে। মনে রাখবা এগুলো কিন্তু সরু সংকোচনশীল। কি বাবা? সরু সংকোচনশীল এবং ফাঁপা, ভুল করিও না। হ্যাঁ, প্রশ্ন করতে পারে নিচের কোনটা হাইড্রার টেন্টাকলের বৈশিষ্ট্য? ভুল করা যাবে না। কি কি? যেমন যেমন বলবে সরু, যেমন বলবে সংকোচনশীল, যেমন বলবে নিরেট, ঠিক আছে, ভুল করা যাবে না। দেহ অপেক্ষা লম্বা। টেন্টাকল গুলো কি হতে পারে? দেহ অপেক্ষা কিন্তু লম্বা হতে পারে, ঠিক আছে। এবং টেন্টাকলের এই যে তুমি দেখো প্রত্যেকটা তুমি দেখো কোর্শিকার মধ্যে কিন্তু ছোট ছোট করে একটা টিউমারের মতো কি দেওয়া আছে, এটাকে বলে কি? নেমাটোসিস্ট ব্যাটারি, ঠিক আছে। এবং ওখানে থাকে নেমাটোসিস্ট। এখন প্রশ্ন আসতে পারে ভাই এই নেমাটোসিস্ট দিয়ে কি হয়? মনে রাখতে হবে এই কোর্শিকা কিন্তু কি করে? কোর্শিকা এবং নেমাটোসিস্ট দুটাই কিন্তু হাইড্রার আহার, চলন এবং আত্মরক্ষা, এই তিনটা জিনিসে কিন্তু হেল্প করে। কয়টা জিনিস হেল্প করে? দুইটা আ দিয়ে, আহার এবং আত্মরক্ষা, লাস্টে হচ্ছে চলন। এমনি মনে থাকবে। এখন আসলে মুকুল উদ্গম, মানে যেটাকে আমরা বলি বাডিং, বা মুকুল বের হয়। এই যে তুমি দেখতে পাচ্ছ হাইড্রার দেহ থেকে একটা সুন্দর অংশ কিন্তু বের হয়ে গেছে, ঠিক আছে। আমরা বেসিকটা বুঝে নেই, তাহলে বের হয়ে গেল, এটাকে আমরা বলি মুকুল উদ্গম, মুকুল বের হয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে মুকুল উদ্গম কখন হয়? এটা এমসিকিউর জন্য মনে রাখবো। মুকুল উদ্গম বা মুকুল পড়তে গেলে দেখো মুকুল উদ্গম, এই গমের মধ্যে গ আছে, গতে গ্রীষ্মকাল, পড়া শেষ, তাই না? এক বা একাধিক মুকুল দেখা যায়, পড়া শেষ। এরপর আসে বলছে জননাঙ্গ কখন সৃষ্টি হয়? মনে রাখবা মুকুল উদ্গম হওয়া বা এটা হাইড্রার বডি থেকে একটা মুকুল সৃষ্টি হয়েছে, এটা খুবই সাধারণ একটা ঘটনা। কথা বোঝা গেছে? কিন্তু হাইড্রার শুক্রাশয় ডিম্বাশয় গঠন হয়েছে, মানে জননাঙ্গ সৃষ্টি হয়েছে, এটা খুবই অদ্ভুত একটা ঘটনা। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে হাইড্রার কি হয়েছে? এই দেহর কি হয়েছে? তোমার শুক্রাশয় ডিম্বাশয় এগুলো সৃষ্টি হয়েছে, এটা খুবই অদ্ভুত একটা ঘটনা, এটা হওয়ার কথা না, ঠিক আছে। হেমন্ত এবং শীতকালে মনে রাখবা হাইড্রার হাসি। হাসি মানে কি? হেমন্ত এবং শীতকালে কি দেখা যায়? জননাঙ্গ দেখা যায়, ঠিক আছে। এই যে উপরে থাকে কি? ঊর্ধ্ব অংশে থাকে শুক্রাশয়, মনে রাখতে হবে শুক্রাশয় কোথায়? ঊর্ধ্ব অংশে থাকে। নিম্নাংশে কি থাকে? নিম্নাংশে কি থাকে? খুবই 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 ইম্পর্টেন্ট, নিম্নাংশে কি থাকে? এই যে গোলাকার ডিম্বাশয়, ঠিক আছে। এগুলো সবই কিন্তু অস্থায়ী, মাথায় রাখো বাবা, ঠিক আছে। আচ্ছা, এরপর আসে পেডাল ডিস্ক, একদম নিচে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটাকে বলে পাদচাকতি, ঠিক আছে। আচ্ছা, পাদচাকতি কি? দেহের নিচে থাকে। এটা কি করে? কোনো লেগে থাকতে সাহায্য করে, ভাষায় রাখতে সাহায্য করে, বাবল তৈরি করে, ঠিক আছে। এবং কি করে? গ্লাইডিং চলন, চেষ্টায় চেষ্টায় যেতে হেল্প করে। আচ্ছা, একটু আগে আমি তোমাকে বলছি বাবা যে হাইড্রার দেহ হচ্ছে ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী, তাই না? বেসিকটা আমরা বুঝাই দিছি যে হাইড্রার দেহের মধ্যে এক্টোডার্ম থাকে, এন্ডোডার্ম থাকে। যেহেতু দুইটা অংশ আছে, ওই জন্য ওটাকে বলতেছে ডিপ্লোব্লাস্টিক, ঠিক আছে বাবা। ব্লাস্টো মানে স্তর, আর এই যে ডিপ্লোব্লাস্টিক, ডিপ্লো মানে দুই, ব্লাস্টো মানে স্তর, দুইটা স্তর আছে। আচ্ছা, ঠিক আছে। মাঝখানে কি থাকে? মেসোগ্লিয়া থাকে। মেসোগ্লিয়া কি? এটা একটা অকোষীয়, মাথায় রাখতে হবে। মেসোগ্লিয়া কিন্তু কোনোভাবে কোষ হতে পারে না। মেসোগ্লিয়া একটা কোষের মতো, জেলির মতো অংশ। আচ্ছা, এটার কি কি কোষ আছে পরীক্ষাতে? মানে 5000 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে। হ্যাঁ, যে হাইড্রার কি কি কোষ আছে মনে রাখবো। হাইড্রার কোষগুলো আমরা এক টানে মনে রাখবো, এই যে এগুলো বলে দিছি। হাইড্রার এপিডার্মিসের কোষগুলো আমরা কেমনে মনে রাখবো? PESS GGN, পড়া শেষ। তাহলে কি মনে রাখবো? PESS GGN, কি বললাম? PESS GGN, PESS GGN। পিতে কি? পেশিয়াবনী কোষ। ইতে কি? ইন্টারস্টিশিয়াল কোষ। এস থেকে সংবেদী কোষ। এস থেকে স্নায়ু কোষ। জিতে কি? গ্রন্থি কোষ। জিতে কি? জনন কোষ। লাস্টে হচ্ছে নিউরোসাইট কোষ। তাহলে কি বললাম? PESS GGN। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটুকু আমরা আশা করি বুঝাতে পারছি। এখন তুমি যদি খেয়াল করো বাবা, হাইড্রার এপিডার্মিসের মধ্যে কিন্তু এগুলোই থাকে, 7টা থাকে। কয়টা কোষ থাকে? 7 ধরনের কোষ থাকে। PESGGN। মনে হয় মজার বিষয় কি জানো? গ্যাস্ট্রোডার্মিসে ওগুলো থাকে, শুধু জনি ভাইয়া থাকে না। শুধু জনি ভাইয়া থাকে না, মানে জননকোষ এবং নিউরোসাইট এই দুটো কিন্তু এপিডার্মিসে থাকে, কিন্তু গ্যাস্ট্রোডার্মিসে থাকে না। এটাই পরীক্ষাতে প্রশ্ন আসে যে এপিডার্মিসে আসছে কিন্তু গ্যাস্ট্রোডার্মিসে নাই, বলো তো কি? ঠিক আছে, তখন আনসার হবে জননকোষ এবং নিউরোসাইট কোষ। আর মনে রাখতে হবে এই এপিডার্মিসের যেখানে যে পেশিয়াবর্ণী কোষটা আছে, এটা যখন গ্যাস্ট্রোডার্মিসের এখানে যায় তখন কিন্তু পুষ্টি কোষ হিসেবে কাজ করে, ঠিক আছে। ওটাই পুষ্টি দেওয়ার জন্য কাজ করে। আচ্ছা, এবং মাঝখানে কি থাকে? মাঝখানে কিন্তু মেসোগ্লিয়া থাকে। তাহলে আশা করি এগুলো বুঝাতে পারছি। তাহলে এই যে দেখো পেশিয়াবর্ণী কোষ দেখতে পাচ্ছ, পেশিয়াবর্ণী কোষ। তারপরে এই যে দেখো দুইটা পেশিয়াবর্ণী কোষের মাঝখানে এখানে ইন্টারস্টিশিয়াল কোষ আছে, এখানে সংবেদী কোষ আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা নিডোসাইট কোষগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই জিনিসগুলো একটু খেয়াল করে করে পড়বা, এগুলো দেখলে তোমার ভালো মনে থাকবে। আচ্ছা, তারপরে সংবেদী কোষ, অ্যামিবয়েড কোষ দেখা যাচ্ছে। এখন আসে এপিডার্মিসের কোষগুলা। তো মনে রাখতে হবে এপিডার্মিসের গঠন বা এপিডার্মিসের ওখানে
কিসের আবরণ থাকে? আনসার হচ্ছে কিউটিকলের আবরণ থাকে, ঠিক আছে। তাহলে হাইডার আবরণটা কে গঠন করে? কিউটিকল গঠন করে, ঠিক আছে। কত ধরনের কোষ থাকে? 7 ধরনের কোষ থাকে, যে ছবিটা আমি একটু আগে বললাম, তাই না? আচ্ছা, এবং তুমি দেখো যে এপিডার্মিস এবং তুমি দেখো মেসোগ্লিয়ার এখানে সুন্দর করে কিন্তু মনে হচ্ছে শুয়ে আছে। কে শুয়ে আছে বলো তো? এই স্নায়ু কোষগুলা, দেখছো একদম শুয়ে আছে। আর উপরে কিন্তু কি আছে? এই যে সংবেদী কোষগুলো কিন্তু এখানে, খেয়াল করছো? তাহলে তোমাকে যদি প্রশ্ন করি ছোট্ট বন্ধু, বলো তো স্নায়ু কোষ এবং সংবেদী কোষ একই জায়গায়? না, তুমি বলবা না ভাই দেখেন আমি তো দেখছি স্নায়ু কোষগুলো এই যে জায়গাতে শুয়ে আছে সুন্দর করে, আর সংবেদী কোষগুলো ভাই এখানে থাকে, তাই না? আচ্ছা ঠিক আছে। এছাড়া পেশি আবরণী কোষ আছে, পেশি আবরণী কোষের মধ্যে মিউকাস দানা আছে, তাই না? কিউটিকল দেখা যায়, এগুলো আমরা পড়বো আস্তে আস্তে। তো প্রথমেই শুরু করি, বলো পেশি আবরণী কোষ। হাইডার যতগুলা কোষ আছে সবচেয়ে বড় কে? পেশি আবরণী কোষ। ছবি দেখলে এটা পাচ্ছ। হাইডার যতগুলো কোষ আছে সবচেয়ে বড় কে? এই যে দেখো পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষ সবচেয়ে বড়, নাম্বার 1, নাম্বার 2 সংখ্যায় সবচেয়ে বেশি। দুইটাই খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই যে, এবং এটা কি করে? পুরা আবরণটাকে দেখো, একটা না শুধু, এই যে পুরা জায়গাটাকে সুন্দর করে সে আবরণ করে রাখছে, পুরুত্ব বরাবর অবস্থান করতেছে মেসোগ্লিয়ার উপর, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে যে এপিডার্মিসের সম্পূর্ণ পুরুত্ব বরাবর, সম্পূর্ণ জায়গাটা বরাবর কে অবস্থান করে? পেশি আবরণী কোষ। হ্যাঁ, এবং সেই সংখ্যায় বড় এবং সেই সংখ্যায় বেশি, সেই সংখ্যা আকারে বড় এবং বেশি। আচ্ছা, এবং কি থাকে? এটা নিউক্লিয়াস থাকে। ছবি দেখে বুঝতেছি এখানে অনেকগুলো গহ্বর আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা গহ্বর, দুইটা গহ্বর, তাই না? প্রত্যেকটাতেই গহ্বর আছে। আদর্শ প্রাণী কোষে যা দেখার দরকার তাই আছে। এবং এখানে কি আছে? কিছু মিউকাস দানা দেখা যায়, কিছু পেশি প্রবর্ধক দেখা যায়। মনে রাখতে হবে এখানে মায়োনিম তন্তু দেখা যায়। কি দেখা যায় বাবা? এখানে মায়োনিম তন্তু দেখা যায়। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই মায়োনিম তন্তু কি? মনে রাখবা মায়ো মানে হচ্ছে পেশি, যেহেতু পেশি আবরণী কোষ বাবা, মানে পেশির একটা ফাংশন তো থাকবে এখানে, সংকোচন প্রসারণ সামথিং। তো মনে রাখবা মায়োনিম তন্তু দেবাটা কি করে? ও সংকোচন প্রসারণ করে, ঠিক আছে। আচ্ছা, তো এটা কিন্তু মায়োসিন না, এটা মায়োনিম। আচ্ছা, এবং এখানে কি থাকে? এই যে কোষিকায় বিশেষ করে বড় বড় চাপা এবং কয়েকটি নিউরোপ্লাস্ট থাকে, এগুলো পড়ো। এখন আসে কাজগুলা ভাই মনে রাখা দুনিয়ার সবচেয়ে সহজ জিনিস। তোমাকে যদি বলে পেশি আবরণী কোষের কাজ বলো, দেখো তুমি কি এমনি পারো কি কি? পেশি আবরণ, নামের মধ্যে বলছে পেশি আবরণ। তা আসো দেখি। তো প্রথম কথা ভাই, আবরণ সৃষ্টি করে, প্রথমটা পড়া শেষ। 2 নাম্বারটা কি? এই যে দেখো 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে তোমার কি করে? এই যে দেখো পেশি যেহেতু, তাহলে সংকোচন প্রসারণ করে। 4 নাম্বারটা পড়া শেষ। আবার পেশি আবরণী কোষের মধ্যে একটু আগে আমরা মিউকাস দানা দেখি নাই? এই যে দেখো ছবির মধ্যে এই যে মিউকাস দানা দেখা যাচ্ছে। তাহলে মিউকাস দানা কি করে? বিভিন্ন মিউকাস মানে পদার্থ ক্ষরণ করে কিউটিকল, মানে আবরণ গঠন করে, সোজা কথা। এটাও শেষ। তারপর আমরা কি দেখছি ছবির মধ্যে? আমরা একটু আগে দেখলাম কি বলতো? এই যে কোষিকা, এরা কি করে বলতো? নিউরোপ্লাস্ট ধারণ করে। এটাও পড়া হয়ে গেছে। আর কি করে? পেশি আবরণী কোষ যেহেতু, তাহলে সংকোচন প্রসারণ করে, চলনে হেল্প করবে, আবার খাদ্য গ্রহণে হেল্প করবে, তাই না? আবার ভাই পেশি কোথায় লাগে না চিন্তা করো। তুমি এই যে হাত নাড়াইতেছো, পেশি খাইতেছো, আর এই যে দাঁত মারি এরকম করতেছো, কোথায়? সব জায়গায় পেশি লাগতেছে, রাইট? সেইখানে ওইটা কিন্তু জরুরি। হ্যাঁ, দেহকে কোনো জায়গায় আবদ্ধ রাখতেছে, এখানেও পেশি লাগতেছে। তাহলে তুমি কোনো জায়গায় আঁকড়ে ধরে আসো, তো পেশি লাগতেছে না? সব জায়গায় পেশি লাগতেছে, রাইট? তেমনি পারবে এগুলো। আর মিউকাস সমৃদ্ধ ধরনের শ্বসনে অংশ নেয়। তাহলে এই হলো মোটামুটি কাজ, মানে পেশি আবরণী কোষের কাজগুলো পেশি আবরণ দিয়ে আমরা চাইলে রিলেট করে মনে রাখতে পারি। যেটা দেহ আবরণ গঠন করে, মিউকাস দানা থেকে কিউটিকল ক্ষরণ করে, দেহকে পিচ্ছিল রাখে, নিউরোপ্লাস্ট তোমার কি করে ধারণ করে, চলনে হেল্প করে, শ্বসনে হেল্প করে, খাদ্য গ্রহণে হেল্প করে, আবদ্ধ রাখতে হেল্প করে, পড়বে এগুলো। এখন আসে সবচেয়ে ইন্টারেস্টিং কোষ পর্ব। পুরা হাইড্রা অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং কোষ হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। কি বললাম? পুরা হাইড্রা অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং কোষ কি বলতো? ইন্টারস্টিশিয়াল কোষ। এই যে ইন্টারস্টিশিয়াল কোষ, তাই না? এ কি করে? এই বেটা পজিশন গুলো খেয়াল করো। পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে গুচ্ছাকারে বা মেসোগ্লিয়া ঘেঁষে এসব অবস্থান করে। তাহলে যদি বলো ইন্টারস্টিশিয়াল কোষের পজিশন কোথায়, ভাই তুমি বেসিক দিয়ে আনসার করবা। ইন্টারস্টিশিয়াল কোষের অবস্থান কোথায়? দেখো ইন্টারস্টিশিয়াল কোষ, এই যে দেখো সুন্দর করে দেখতে পাচ্ছ, এই যে ইন্টারস্টিশিয়াল কোষের অবস্থান কোথায়? ইন্টারস্টিশিয়াল কোষের অবস্থান কোথায়? এই যে দেখো দেখতে পাচ্ছ খেজুরের মতো এগুলো। ইন্টারস্টিশিয়াল কোষের অবস্থান কোথায়? সে কি করতেছে? সে পেশি আবরণী কোষের মাঝখানে থাকতেছে, ঘিরে অবস্থান করতেছে, ঠিক আছে? অন্তর্মুখী ফাঁকে ফাঁকে থাকতেছে এবং 5 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট। মুখস্থ করতে হবে এটা এমনি মনে থাকবে, মুখস্থ করা লাগবে না। আচ্ছা, 5 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট। এবং এখানে কি কি থাকে মনে রাখতে হবে? এখানে নিউক্লিয়াস থাকে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, রাইবোজোম থাকে, এবং কি থাকে বলো তো? মাইটোকন্ড্রিয়া। মনে রাখবো পেশি আবরণী কোষের মধ্যে মার থাকে বা মার্ন থাকে, সেটা মনে রাখতে পারো, ঠিক আছে? মার্ন, ঠিক আছে। মার্ন মানে কি বলতো? মার্ন মানে হচ্ছে এমতে মাইটোকন্ড্রিয়া, ইতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর তে কি বলতো? রাইবোজোম, আর এনতে কি বলতো? নিউক্লিয়াস, ঠিক আছে? এবং এটা কি করে? এটা একটা বৃদ্ধি এলাকা গঠন করে। এটা কি করে? এটা হাইপোস্টোমের নিচে একটা কি করে? একটা বৃদ্ধি এলাকা গঠন করে, ঠিক আছে? আচ্ছা, এখন এইটার কাজ এত কেন গুরুত্বপূর্ণ? মনে রাখতে হবে হাইড্রার বডির যে কোনো কিছু, হাইড্রার বডির যে কোনো কিছু, এনিথিং তৈরি করতে কি হেল্প করে? এই পেশি আবরণী কোষ হেল্প করে, ঠিক আছে বাবা?
হ্যাঁ দেখো, মুকুল কোষ, জনন কোষ নিউরোসাইট তৈরিতে হেল্প করে, প্রয়োজনে যে কোনো কোষে পরিণত হয়। এখান থেকে যে কত কোটি কোটি প্রশ্ন আসছে। গ্যাস্ট্রোডার্মিসের যে কোনো কোষ পুনরুদ্ধার করে, পুনরুৎপাদন করে। এই যে 45 দিন পর পর কিন্তু হাইড্রার বডি সকল কোষ ইন্টারস্টেশনাল কোষ দিয়ে রিপ্লেস হয়ে যায়। এটা ব্রেইন বলছে, ঠিক আছে, একদম বিজ্ঞানী নাম। এটাকে বলে টটিপটেন্সি, মানে হাইড্রার বডি যতগুলা কোষ আছে সবগুলা কোষ নতুন করে নতুন কোষ দিয়ে, ইন্টারস্টেশনাল কোষ দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। এই যে বৈশিষ্ট্যটা, এটাকে বলে টটিপটেন্সি। বুঝে গেছে টটিপটেন্সির বেসিকটা? আচ্ছা, এরপরে সেখান থেকে আমরা দেখবো সংবেদী কোষ। সংবেদী কোষ, এই যে দেখতে পাচ্ছ তুমি, বলছিলাম এই যে একটা সংবেদী কোষ, একটা স্নায়ু কোষ। ছবিটা দেখো, ছবিটা দেখো, খুব জরুরি। তুমি যদি খেয়াল করো, স্নায়ু কোষের ক্ষেত্রে তুমি দেখো নডিউল আছে, সংবেদী কোষের ক্ষেত্রে নডিউল আছে। তবে এখানে একটা কথা আছে। কথা কি ভাই? কথা হইতেছে যে সংবেদী কোষের ক্ষেত্রে খেয়াল করে, এটা কিন্তু পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে থাকে, সমকোণে থাকে। সমকোণে মানে কি 90 ডিগ্রিতে থাকে। যে তুমি ছবি দেখলে বুঝবা ভাই। এই যে দেখো, এই যে দেখো, দেখছো সংবেদী কোষ একদম সমকোণে এই যে এরকম করে থাকে। বাট স্নায়ু কোষ কিন্তু অমনে থাকে না। দেখছো স্নায়ু কোষ কিন্তু নিচে নিচে আছে, তাই না? তাহলে এটা মনে থাকে কেন? তাহলে যদি বলে কোনটা 90 ডিগ্রি কোণ করে থাকে, পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে থাকে, বিকৃত থাকে, এটা পারা যাবে। এবং তোমাকে যদি বলে কোথায় এটা বেশি পাওয়া যায়, মনে রাখবো সংবেদনা সবচেয়ে বেশি কোথায় পাবে? কোষিকাতে পাবে, হাইপোস্টোমে পাবে, পদশক্তিতে পাবে, তাই না? কোষিকাতে পাবে, কোষিকাতে পাবে, হাইপোস্টোমে পাবে। একটু ছবিটা আঁকলেই বোঝা যায় এটা হাইড্রা, এটা হচ্ছে তার কোষিকা, এটা হচ্ছে তার মুখটা হাইপোস্টোম, আর এটা হচ্ছে তার পা, মানে পায়ের ওখানে পদচাকতি। এই তিনটা জায়গাতে সবচেয়ে বেশি সেন্সেশন পায়। এখানে কিছু সংবেদী রোম দেখা যায়, এখানে যে কিছু সংবেদী রোম দেখা যায় খুব গুরুত্বপূর্ণ। এখানে কিছু নডিউলেটেড তন্তু দেখা যায়। নডিউল মানে গুটির মতো তন্তু। এটা কি করে? এটা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে স্নায়ু কোষে পাঠায় দেয়। আচ্ছা, স্নায়ু কোষ কই থাকে? স্নায়ু কোষ মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে। খেয়াল করিস, এটা কিন্তু কোনোভাবে বলে নাই স্নায়ু কোষ পেশি আবরণী কোষ ঘেঁষে অবস্থান করে। বুঝা গেছে? বেসিকটা ক্লিয়ার? স্নায়ু কোষ কোথায় অবস্থান করে? স্নায়ু কোষ নিচে দেখো, ভালো করে ছবিটা খেয়াল করো। স্নায়ু কোষ কোথায় অবস্থান করে? স্নায়ু কোষ কোথায় অবস্থান করে? ছবিটা দেখো, ভুল জানা নয়। স্নায়ু কোষ এই যে দেখো, নিচে মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে। এই যে মেসোগ্লিয়া, এই যে স্নায়ু কোষ, ঠিক আছে? স্নায়ু কোষ এটা কিন্তু সংবেদী কোষ, সাবধান, উপরে কোথাও সংবেদী কোষ নেই। তাহলে স্নায়ু কোষ কোথায় অবস্থান করে? মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে। কোথায় অবস্থান করে? মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে। এগুলা একদম বেসিক ক্লিয়ার করলে একটা ভুল হবে না, ঠিক আছে? যদি বেসিক না ক্লিয়ার করো, পদে পদে বাস। আচ্ছা, তাহলে কি বললাম? এটা কি করে? এটা হচ্ছে তোমার মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে। এটা অনিয়মিত আকার, এটা ক্ষুদ্র দেহ। মানে স্নায়ু কোষে নরমালি কি হয়, একটা দেহ থাকে। তোমরা নিউরন আঁকছো না, নিউরনের কি থাকে? দেহ থাকে, কোষ দেহ থাকে, তারপর ওখান থেকে আর এক্সন টেক্সন থাকে। এখানে এগুলো নাই। মনে রাখবো, ক্ষুদ্র দেহ থাকে, নডিউল থাকে কিছু, তাই না? স্নায়ু জালিকা একটা তৈরি করে, জালের মতো। আচ্ছা, এবং কি করে? সে বিভিন্ন অংশের সমন্বয় ঘটায়, সরবরাহ করে উদ্দীপনা। এখন আসে গ্রন্থি কোষ। ভাই গ্রন্থি মানে কি ভাই? মনে রাখতে হবে, গ্রন্থি কোষ মানে হইতেছে এক ধরনের ক্ষরণকারী কোষ, মানে জুস বের হবে ওখান থেকে, ঠিক আছে? গ্রন্থি মানে ক্ষরণ করবে। আচ্ছা, তো প্রথম কথা, এটা পরিবর্তিত এপিডার্মাল কোষ, মানে এটা একটা পরিবর্তিত কোষ। তাহলে যদি প্রশ্ন করে হাইড্রার কোন কোষটা একটা পরিবর্তিত কোষ, উত্তর হবে গ্রন্থি কোষ। গ্রন্থি কোষ কি হয়েছে? মানে এটা হচ্ছে ট্রান্সফর্মড হয়ে গেছে, রূপান্তর হয়ে গেছে। আচ্ছা, বেসিকটা ক্লিয়ার। এখন যদি প্রশ্ন করে যে ভাই গ্রন্থি থেকে কি বের হয়? ঝোল বের হয়। তো ঝোল কোথায় কোথায় থাকবে? মানে হাইড্রার মুখের মধ্যে আর পায়ের মধ্যে, দুই জায়গাতে ঝোল সবচেয়ে বেশি থাকে। তাহলে মানে কি মুখের চারিদিকে এবং পায়ের ওখানে প্রচুর গ্রন্থি কোষ দেখা যায়। এখন যদি প্রশ্ন করে গ্রন্থি কোষের কাজ কি, আমরা একটা হেল্পিং শিট থেকে করে নিয়ে আসো। আচ্ছা, এগুলো তো পড়াই দিছি। আচ্ছা, এখনো সেখান থেকে মনে রাখবো, এই গ্রন্থিকোষ কোথায় বেশি পাওয়া যায়? গ্রহের পদতল। গ্রন্থিকোষ মনে রাখবো হতে হাইপোস্ট্রম, পাদচাকতি, ঠিক আছে? এই দুই জায়গাতে কি পাওয়া যায় বলতো? বেশি পাওয়া যায় হাইপোস্ট্রম এবং পাদচাকতি। হাইপোস্ট্রম, পাদচাকতি। ওই যে বললাম হাইপোস্ট্রম মানে কি? হাইপোস্ট্রম মানে কি? হাইপোস্ট্রম মানে মুখ, আর এমনি মনে থাকে, মুখ আর পায়ের মধ্যে ঝোল লেগে থাকে, এমনি মনে থাকে, ভালো মনে থাকে আর কি। তারপর গ্রন্থিকোষের কাজ, গ্রন্থিকোষের কাজ মনে রাখবো ক্ষমা ভাগবে। তাহলে তুমি কাকে ক্ষমা করে দিছো? ভাগতেছে, ঠিক আছে? হ্যাঁ, ক্ষমা ভাগবে। ক্ষতে কি? ক্ষরণ করে, ঠিক আছে? ক্ষতে কি? ক্ষরণ করে। আর ক্ষতে কি? খাদ্য তোমার কি করে? গলদকরণ করে। মতে কি? মিউকাস ক্ষরণ করে। ভতে কি? ভাসতে হেল্প করে। গতে কি? গলদকরণে হেল্প করে। আর গতে কি? বুদবুদ সৃষ্টি করতে হেল্প করে। তাহলে মনে রাখবো, গ্রন্থিকোষ কি করে? গ্রন্থিকোষের ক্ষমায় ভাগবে। গ্রন্থিকোষের ক্ষমায় ভাগবে। ক্ষতে ক্ষরণ করে, ক্ষতে খাদ্য গ্রহণ করে, মতে কি করে? মিউকাস ক্ষরণ করে, ভাগবেতে ভতে ভাসতে সাহায্য করে, গতে গলদকরণ করে, মানে খাবার গিলতে সাহায্য করে, এবং বুদবুদ বাবল সৃষ্টি করতে হেল্প করে। তাহলে আমরা বেসিক সব পুরোটা কিন্তু একদম ট্রিক্স দিয়ে মনে রাখছি। ওকে, এখন যদি আমরা খেয়াল করি পরেরটা, দেখো পরেরটা কিন্তু বলছে জনন কোষ। তো জনন কোষ মানে কি ভাই? জনন কোষ কই থাকবে? জননাঙ্গের মধ্যে থাকবে। জনন কোষ দুই ধরনের, শুক্রাণু, ডিম্বাণু, তাই না? আচ্ছা, এই যে মস্তক মাথা থাকে, তাহলে এই শুক্রাণুর মধ্যে কি থাকে? একটা বড় মাথা থাকে, এই যে মধ্যখণ্ড থাকে, মধ্যখণ্ডের মধ্যে সেন্ট্রিওল থাকে, এবং লাস্টে একটা বিশাল বড় লেজ আছে। এবং ডিম্বাণুর সাথে কি আছে? পোলার বডি আছে। আচ্ছা, এবং জনন কোষের নরমাল কাজ কি? জনন কোষের নরমাল কাজ কি করা? জনন করা, বেটা তাই করে। এখন আসা পড়বে নিউরোসাইট কোষ। নিউরোসাইট কোষ মনে রাখতে হবে প্রথম কথা, নিউরোসাইট কোষ। নিউরোসাইট কোষ মানে কি? এটা কিন্তু প্রতিরক্ষার জন্য হেল্প করে। তো এটা কোথায় থাকে? মনে রাখবো পায়ের মধ্যে। ভাই তুমি প্রতিরক্ষার জন্য ধরো তোমার হাতে গুলি আছে, গুলি কি তুমি পায়ের মধ্যে নিয়ে ঘুরে বেড়াবা? পায়ের আঙ্গুল দিয়ে গুলি করবা না। তো মনে রাখবা হাইড্রা নিউরোসাইট কোষ দিয়ে প্রতিরক্ষা করে, মানে আত্মরক্ষা করে। তো পায়ের মধ্যে নিয়ে ঘুরে বেড়াবে, কমন সেন্স, মানে এত এত গবেট না। তার মনে রাখতে হবে নিউরোসাইট কোষ সব জায়গায় থাকে, পায়ে থাকবে না, ঠিক আছে? পায়ের বাদে সব জায়গায় মোটামুটি আছে,
ঠিক আছে, এই যে দেখো, এবং এটার মধ্যে কি আছে, নেমাটোসিস্ট আছে, অপারকোলাম আছে, এই যে তিনটা বড় কাটার মতো বার্ব আছে, এবং ওখান থেকে একটা কি আছে, হিপনোটক্সিন আছে, নিডোব্লাস্ট দেখা যায়। এটা কি করে, ইন্ডোসাইট কোষের কাজ কি, ওই শিকার ধরে, চলনে হেল্প করে, আত্মরক্ষায় হেল্প করে, খুব গুরুত্বপূর্ণ, আত্মরক্ষায় হেল্প করে, আঁকড়ে ধরতে হেল্প করে, তারপরে যে শ্রেণীতাত্ত্বিক একটা গুরুত্ব আছে। ঠিক আছে, মানে এই নিডোসাইট কোষ দেখে কিন্তু আমরা হাইড্রাকে কি বলতে পারি, এই নিডারিয়া পর্বের প্রাণী বলতে পারি, বুঝতে পারছো, ওই জন্য শ্রেণীতাত্ত্বিক একটা গুরুত্ব আছে। এই জিনিসগুলো আমরা খুব সুন্দর করে বুঝে গেছি আশা করি। নিডোসাইট কোষের মধ্যে তো আরো কাহিনী আছে, কি আছে ভাই, নিডোসাইট কোষের মধ্যে এখন ভাই নেমাটোসিস্ট আছে, এটা একটু পড়ায় দেন। আচ্ছা, নেমাটোসিস্ট কি মনে রাখতে হবে, নেমাটোসিস্ট এই যে বিজ্ঞানী ভার্নার, কি বিজ্ঞানীর নাম কি, বিজ্ঞানীর নাম হচ্ছে ভার্নার। তো বিজ্ঞানী ভার্নার কত ধরনের নেমাটোসিস্ট দেখছিলেন, যদি বলে বিজ্ঞানী ভার্নার কত ধরনের নেমাটোসিস্ট দেখছেন, উত্তর হচ্ছে বিজ্ঞানী ভার্নার মনে রাখতে হবে 1965 সালে, হ্যাঁ, 23 ধরনের নেমাটোসিস্ট দেখছে। যদি প্রশ্ন করে যে ভার্নার কত ধরনের নেমাটোসিস্ট দেখছে, 23 ধরনের। কিন্তু যদি বলে এগুলোর মধ্যে হাইড্রাতে কত ধরনের পাওয়া যায়, উত্তর হচ্ছে 4 ধরনের। মনে থাকবে, তাহলে এটা এমনি 2, 3, 4। তাহলে এই যে 23 ধরনের কোথায়, এটা নিডারিয়ার মধ্যে, আর হাইড্রার মধ্যে কতগুলা, 4 ধরনের। ঠিক আছে, এখন আসো আমরা এই নেমাটোসিড গুলো সম্পর্কে পড়া শুরু করবো। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, 5000 স্টার। প্রথমে কি স্টিনোটিল বা পেনিট্রেন্ট, মনে রাখতে হবে স্টিনোটিল বা পেনিট্রেন্ট, পেনিট্রেশন মানে প্রবেশ করা, মানে এটা কি করে, এটা শিকারের দিয়ে প্রবেশ করে, প্রবেশ করার পর কি করে বলতো, হিপনোটক্সিনটা মানে অজ্ঞান করার জন্য বিষটা, ওটা কিন্তু দিয়ে দেয়। এখানে বারবিউল সবই থাকে। ঠিক আছে, এই হিপনোটক্সিনের মধ্যে কি থাকে, এখানে কিন্তু থাকে প আর ফ। আচ্ছা, এখানে আমি তোমাদের কিছু বেসিক আরো পড়া দিই। মনে রাখতে হবে যতগুলা কাটা আছে, ভালো করে শুনিস আমার কথা, যতগুলা কাটা আছে এই সবগুলা কাটার মধ্যে, ভালো করে শোনো আমার কথাটা, যতগুলা কাটা আছে সবগুলা কাটার মধ্যে সবচেয়ে যদি বলে বড়, সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বৃহত্তম কোনটা, স্টিনোটিল। তাহলে এই সব নিউমাটোসিস্টের মধ্যে সবচেয়ে বড় কোনটা, স্টিনোটিল। আর যদি বলে এগুলোর মধ্যে সবচেয়ে মিনি ভার্সন কোনটা, সবচেয়ে ছোট কোনটা, স্টেরিও, যেটা স্টেরিও। ঠিক আছে, স্টেরিওলিন গ্লুটিন। আচ্ছা, এই যে স্টিনোটিল ছবি দেখতে পাচ্ছি, স্টিনোটিল ভলভেন্ট ভুল করে কেমন যেন প্যাচ খাই গেছে। আবার দেখো স্টেপটোলিন, স্টেপ মানে কি ধাপ, প্রতি ধাপে ধাপে কাটা, প্রতি ধাপে ধাপে কাটা। তাহলে আমরা মনে রাখবো স্টেপটোলিন গ্লুটিনের স্টেপে কাটা। পড়া শেষ, বেসিকও ক্লিয়ার, ছবিও ক্লিয়ার, একদম ট্রিক্স দিয়ে মনে রাখবো। আর স্টেরিওলিনে কি, কোনো কাটা ফাটা এগুলো নাই। ঠিক আছে, ওকে। এখন আসলে আমরা একটু পার্থক্যের ছকের মতো করে নিই, এমনি মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখানে কিছু নাম আছে, নামগুলোকে পড়াই দিই। হ্যাঁ, যেমন প্রথমে বলছিলাম স্টিনোটিল, বা ওটাকে বলে পেনিট্রেন্ট, মানে স্টিনোটিল, এবং এটা পেনিট্রেন্ট মানে এটা পেনিট্রেশন করে, ভিতরে ঢুকে যায়। ঠিক আছে, আচ্ছা, ভলভেন্ট মানে এটার নাম হচ্ছে ডেজমোনিম। ভলভেন্টটাকে কি বলে, এটাকে বলে ডেজমোনিম। এটাকে কি বলে, এটাকে বলে ডেজমোনিম। এটা কর্কস্ক্রু প্যাচের মতো, দেখতে পাচ্ছ ছবিটা দেখলেই মনে থাকবে, প্যাচের মতো। এটা কেমন এরকম 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 হচ্ছে, প্যাচের মতো সৃষ্টি করে। ঠিক আছে, এটা অনেক খাটো, দেখো সবগুলোর মধ্যে সবচেয়ে খাটো এটা, এটা এমনি মুখস্থ থাকে, তাই না? আচ্ছা, এবং দেখো তুমি খেয়াল করে শীর্ষটা কিন্তু বন্ধ, শীর্ষ মানে বুঝো মাথা, দেখো মাথার জায়গাটা ক্লোজ হয়ে আছে না, এগুলো এমনি মনে থাকে। তুমি যদি ছবিটা দেখো তুমি এমনি পাবে, স্টিনোটিলের মাথা খোলা, সবগুলোর মাথা খোলা, এটার মাথা বন্ধ, তাই না? আচ্ছা, কাটা আছে না, কাটা নাই, এগুলো এমনি মনে থাকবে। স্থিতিস্থাপক, হ্যাঁ ডেফিনেটলি প্যাচানো সূত্রের মতো, স্প্রিং এর মতো, তাই না? স্থিতিস্থাপক, তারপরে এগুলা কর্কস্ক্রুর মতো প্যাচ সৃষ্টি করে। ঠিক আছে, পড়াই তো হয়ে গেল। আচ্ছা, এরপর আসো এখান থেকে কি মনে রাখবে, ভলভেন্ট যেটা, সেটা আঁকড়ে ধরতে হেল্প করে। আচ্ছা, এখন আসো এখান থেকে যে স্টেপটোলিন গ্লুটিনাল আর স্টেরিওলিন গ্লুটিনাল, মনে রাখবা যেগুলোর নামের মধ্যে গ্লু আছে, কি বললাম, গ্লু আছে, এই বাটাগুলা করে কি, গ্লু ক্ষরণ করে। হ্যাঁ, গ্লু ক্ষরণ করে মানে আটা ক্ষরণ করে, আটা ক্ষরণ করে জীবারকে, শিকারকে আটকায় দেয়। এই যে দেখো, এই আটা ক্ষরণ করে শিকারকে আটকায় দেয়, এই বাটা আটা গঠন করে শিকারকে আটকায় দেয়। তাহলে এটাও পড়া শেষ। এখন দেখো স্টেপটোলিন গ্লুটিনাল আর স্টেরিলিন গ্লুটিনাল। স্টেপটোলিন গ্লুটিনাল মধ্যে কি মনে রাখতে হবে, স্টেপে কাটা, পুরোটা দিয়ে কাটা। তার মানে কি, এর বডিতে কিন্তু ভাই পুরা সেকশনটাতে কাটা, তুমি যদি খেয়াল করো পুরা সেকশনটাতে কাটা, এই জন্য এটাকে বলে হলোটাইকাস। হলো মানে পুরোটাই, পুরো এরিয়া জুড়ে। আরেকটা আছে কি বাবা, আরেকটা আছে অ্যাট্রাইকাস, কি বলতো, আইসোরাইজা। আরেকটা কি আছে অ্যাট্রাইকাস, কি বলতো, আইসোরাইজা। একটা কি আছে বাবা, অ্যাট্রাইকাস, কি বলতো, আইসোরাইজা। এ মানে কি, এ মানে কিচ্ছু নাই, এ মানে কি, এ মানে কিচ্ছু নাই। তার মানে কি, কোনো 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 কাটা নেই। দেখো তুমি কোনো কাটার চিহ্ন দেখতে পাচ্ছ, কোনো কাটা নেই, তাই না? তাহলে এগুলো আমরা মনে রাখবো। শীর্ষদেশ তো উন্মুক্ত হবে, শীর্ষদেশ তো উন্মুক্ত হবে, সবগুলো উন্মুক্ত, শুধু ভলভেন্টটা বন্ধ। এগুলো আমরা পারি। ঠিক আছে, আচ্ছা, এটা ক্ষুদ্রতম, মনে রাখবো। স্টেডিও সমাণু পড়ছো না তোমরা, সমানুতার মধ্যে ইয়াতে ওই যে কেমিস্ট্রির মধ্যে মনে রাখবো, স্টেডিও মানে হচ্ছে স্টেডিও সমাণু, যেটা স্টেডিও মানে ওটা ক্ষুদ্রতম। ঠিক আছে, তাহলে আমরা সব ক্লিয়ার করে বলছি, একটু ছক থেকে তো পড়ে ফেলি আয়। তাহলে যেটা স্টিনোটিল, এটা কি, এটা লম্বা, এটার বাটটা প্রশস্ত হবে, এটা আকৃতি বড় হবে, এটা সবচেয়ে আদর্শ। আর সবচেয়ে ছোট কোনটা, যে স্টেডিও সমাণু, তাই না? আচ্ছা, এইটার ভলভেন্টের কি, ভলভেন্টের সূত্রকটা কিন্তু বদ্ধ, বাকি সবগুলো উন্মুক্ত। ওকে, এবং স্টেপটোলিন কি করে, এটা যেগুলো নামের মধ্যে গ্লু আছে, এগুলো কি করে, গ্লু এবং আটকায়। আর এর স্টেরিওটিল কি করে, এটা তো পেনিট্রেন্ট নাম, এটা পেনিট্রেট করে, প্রবেশ করায় দেয়, অবশ করে দেয়। ভলভেন্ট আঁকড়ে ধরে, ভলভেন্ট আঁকড়ে ধরে। আচ্ছা, এবং এটা ভলভেন্টটা খাটো ছোট, আর স্টেপটোলিনটা কি, এটা লম্বা, তবে এটা সুগঠিত না, এগুলার কিন্তু বাট একটারও সুগঠিত না। সবচেয়ে বাট প্রশস্ত কোনটা, সবচেয়ে আদর্শ কোনটা, আনসার হচ্ছে এই যে স্টিনোটিল। ঠিক আছে, আচ্ছা, সবচেয়ে ক্ষুদ্রতম এটা। এই হলো মোটামুটি কথা। তাহলে এগুলো আমরা সুন্দর করে কিন্তু পড়ে ফেলবো। ঠিক আছে, হাইডার কঙ্কাল কি বলতো, মেসোগ্লিয়া।
তো মেসোগ্লিয়া হচ্ছে কি বলতো বাবা, হাইড্রার কঙ্কাল। আচ্ছা, এপিডার্মিস এন্ড গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে থাকে, এটা কি কোষ ভাই? এটা কি কোষ ভাই? এটা কি কোষ? জীবনও না, বলা যাবে না এটা কোষ না, এটা অকোষ। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে অকোষ। প্রথম কথা, এটা কি? এটা হচ্ছে অকোষ, অকোষীয় একটা স্তর। ঠিক আছে, এবং এই যে অকোষীয় জেলির মতো স্বচ্ছ স্থিতিস্থাপক। ঠিক আছে, এটা কই থাকে? এই যে মেসোগ্লিয়াটা কোষিকাতেও থাকে, দেহতেও থাকে, তবে সবচেয়ে কম থাকে কোথায়? কোষিকাতে। সবচেয়ে বেশি থাকে কোথায়? পায়ের ওখানে। মনে রাখবে এই ছবি দিয়ে, এই যে ছবি দিয়ে থাকলে একদম বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে যে কোষিকার এখানে আমরা কি পাবো? সবচেয়ে বেশি দেখতে পাবো। আর মনে রাখ, সরি, কোষিকার এখানে সবচেয়ে কম দেখতে পাবো। ঠিক আছে, আর পাদশক্তিতে সবচেয়ে কি দেখতে পাবো বলতো? পুরু। মনে রাখবো, পথে পাদশক্তি, পথে পুরু। পাদশক্তিতে সবচেয়ে বেশি, পুরু থাকে। কোষিকাতে সবচেয়ে কি থাকে বলতো? কম থাকে। আচ্ছা, এবং এটা কি করে? যান্ত্রিক প্রসারণে হেল্প করে, কোষিকার নমনীয়তা দেয়, মেসোগ্লিয়ার পুরুত্ব কত? 0.1। এগুলো মুখস্থ করবো। মনে রাখতে হবে এই যে মেসোগ্লিয়া, ধরো এটা এপিডার্মিস, এটা গ্যাস্ট্রোডার্মিস, দুটার মাঝখানে কি থাকে? এই যে ধরো কমলা কালার, সেই ধরে নাও এই লাল কালারটা হচ্ছে মেসোগ্লিয়া। মনে রাখতে হবে এটা এটা সৃষ্টি করতে, মেসোগ্লিয়া সৃষ্টি করতে এপিডার্মিসে হেল্প করে, গ্যাস্ট্রোডার্মিসে হেল্প করে, মানে উপরের স্তরটাও হেল্প করে, নিচের স্তরটাও হেল্প করে। এগুলো কিন্তু বেসিক কথাবার্তা। আচ্ছা, এখনো সেখান থেকে কাজগুলো পরীক্ষায় প্রশ্ন করবে, এই বল ছোট্ট বন্ধু, এই মেসোগ্লিয়ার কাজ কি? তুমি পারবা না বাবা। অবলম্বন গঠন করে, কঙ্কাল হিসেবে কাজ করে, ভিত্তি হিসেবে কাজ করে, তারপরে স্নায়ুকোষ এবং সংবেদী তন্তুসমূহ এবং পেশি আবরণী কোষের মাঝখানে মায়োফাইব্রিল ধারণ করে, স্নায়ুকোষ ধারণ করে, স্নায়ুকোষ এবং সংবেদী তন্তুগুলো ধারণ করে। পরীক্ষা কিন্তু চেঞ্জ করে দিবে, বললে কোন কোষ ধারণ করে। ঠিক আছে, দেখবা মেসোগ্লিয়া থাকার জন্য হাইড্রা কি করতে পারে? হাইড্রা কিন্তু দেহকে বাঁকাইতে পারে। হাইড্রার বডির মধ্যে বাবা একটা কি আছে বলো তো বাবা? একটা কিন্তু গহ্বর আছে, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি সিলেন্টেরন। সিল মানে কি বায়োলজিতে? সিল মানে হচ্ছে গহ্বর। সিল মানে কি? সিল মানে গহ্বর। এটাকে কি বলে? গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। আচ্ছা, ঠিক আছে। সিলেন্টেরন এই নিরেডিয়া পর্বের পানির মধ্যে দেহের মধ্যে একটা গহ্বর থাকে, এটাকে বলে সিলেন্টেরন। এখন ভাই সিলেন্টেরনের কাজটা কি? মনে রাখতে হবে সিলেন্টেরনকে বলে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। প্রশ্ন আসতে পারবে সিলেন্টেরনকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর কেন বলে? উত্তরটা হচ্ছে যে এই সিলেন্টন কি করে? সিলেন্টন একই সাথে গ্যাস্ট্রো, মানে গ্যাস্ট্রো মানে কি? মানে পরিপাক, গ্যাস্ট্রিক মানে পেটের সাথে রিলেটেড, মানে পরিপাক করে। ভাস্কুলার, ভাস্কুলার মানে ভাই পরিবহন করতে হেল্প করে। দুটো জিনিসই করে। ঠিক আছে বাবা, এই জন্য এটাকে কি বলবো? এটাকে বলবো গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এখান থেকে একটা জাতীয় প্রশ্ন, খুব কঠিন একটা প্রশ্ন পরীক্ষাতে আসে, সিলেন্টনে খাবারের কোন পরিপাক হয় ভাইয়া? বহিঃকোষীয় পরিপাক নাকি অন্তঃকোষীয় পরিপাক? অনেকে মনে করে হাইড্রার বডির মধ্যে চলে গেল, সিলেন্টনের মধ্যে চলে গেল, তাইলে মনে হয় অন্তঃকোষীয়। নো, হাইড্রার কোষের মধ্যে তো যায় নাই, হাইড্রার ওই গহ্বরের মধ্যে গেছে, ওইটা কিন্তু বহিঃকোষীয় পরিপাক। তাহলে যদি প্রশ্ন করে সিলেন্টনের মধ্যে কোন পরিপাক হয়, উত্তর হবে বহিঃকোষীয় পরিপাক হয়। আচ্ছা, তাহলে এগুলো গেল। তারপর সিলেন্টনকে ব্লাইন্ড গার্ড বলে, ব্লাইন্ড স্যাক বলে, তাই না? আচ্ছা, এবং কি করে? এটা দিয়ে কি কি পদার্থ পরিবাহিত হয়? এটাতে খাদ্য, সার, শ্বসন, রেচন এগুলো পদার্থ পরিবাহিত হয়, তাই না? এগুলো একটু পড়বো আমরা সুন্দর করে, রিডিং দিবা। ঠিক আছে, আচ্ছা, এটাকে ব্লাইন্ড গার্ড, ব্লাইন্ড স্যাক বলে। এটা একটা এমন একটা ছিদ্র, এই যে দেখো মুখের দেহের উপরিভাগে একটা ছিদ্র থাকে, হাইড্রার দেহের উপরিভাগে কি থাকে? যে একটা ছিদ্র থাকে, ওইটা দিয়ে সে খায়, ওটা দিয়ে হাগু করে। ঠিক আছে, এটার খাবার ভাই, হাইড্রার খাবার। হাইড্রা কি খায় ভাই? হাইড্রা মাংস খায়, তাই না? হাইড্রা কি খায়? হাইড্রা মাংস খায়। আচ্ছা, হাইড্রা যদি মাংসই খায়, তাহলে এটাকে মাংস, কানের মাংস ছেড়ে ছেড়ে খায় নাকি? কার্নিভোরাস, তাই না? হাইড্রা কি কি খাবার খায়? এটা মনে রাখবা, হাইড্রার ক্রাশ খাবার কিন্তু একটা আছে। ক্রাশ খাবারটা কইলে, এই যে ক্রাশ খাবারটা হচ্ছে মানে ক্রাশ খায়, মানে এই খাবারটা হাইড্রার অনেক পছন্দ। এটা কি? ক্রাশটা সে সন্ধিপতি, সন্ধিপতি। ঠিক আছে, ক্রাশটা সে সন্ধিপতি। এটা কি ভাইয়া? এটা হচ্ছে হাইড্রার ক্রাশ খাবার। ঠিক আছে বাবা, আচ্ছা, হাইড্রার প্রধান খাদ্য ক্রাশটা সে সন্ধিপতি। তবে আর কিছু খায় না ভাই? হ্যাঁ খায়, লার্ভা খায়, সাইক্লোপস খায়, ডাকনিয়া খায়, সন্ধিপতি, ডিম, তারপরে খন্ডায়িত পানি, মাছের ডিম। ভাই কি কেনা খায়? এগুলো মনে রাখবো কেমনে ভাই? হাইড্রার খাবারগুলো মনে রাখার জন্য সুন্দর একটা বুদ্ধি আছে। ট্রিক্সটা তুমি লিখে নাও, শালাটা ছোট ছোট ডিম আনে। কি করে? শালাটা ছোট ছোট ডিম আনে। ধরো তুমি বিয়ে করছো, ঠিক আছে, তোমার শালা আছে, ঠিক আছে, এখন কি করে সে? তাই সে ছোট ছোট ডিম আনে। তো শালাতে মনে রাখো, শতে সাইক্লোপস, লতে লার্ভা, পতঙ্গে লার্ভা, দাঁতে ড্যাফনিয়া, তারপর ছোট ছোট মানে ছোট ছোট কৃমি, তারপর ডিম মানে মাছের ডিম, আর আনে মানে অ্যানিলিডা। তাহলে আমরা মনে রাখবো হাইড্রা কি করে? শালাটা ছোট ছোট ডিম আনে, শালাটা ছোট ছোট ডিম আনে, শালাটা ছোট ছোট ডিম আনে, শালাটা ছোট ছোট ডিম আনে। পারবো? খাবারের পরিপাক প্রণালী মনে রাখতে হবে, হাইড্রার খাবার কয়ভাবে পরিপাক হয় বাবা? দুইভাবে পরিপাক হয়, একটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, একটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। কি বললেন? হাইড্রান মানে খাবার কয়ভাবে পরিপাক হয়? উত্তর হচ্ছে দুইভাবে পরিপাক হয়। কি কি? একটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, একটা কি বলতো বাবা? আর একটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে বহিঃকোষীয় পরিপাক, বহিঃকোষীয় পরিপাকের মধ্যে মনে রাখবো গ্রাফ অংশগ্রহণ করে। বহিঃকোষীয় পরিপাকের মধ্যে কি অংশগ্রহণ করে? গ্রাফ মানে গ্রন্থিকোষ এবং ফ্লাজেলা। তাহলে যদি প্রশ্ন করে বলতো হাইড্রার বহিঃকোষীয় পরিপাকের মধ্যে কে অংশগ্রহণ করে, বলবা গ্রাফ। গ্রাফ মানে কি বাবা? গ্রাফ মানে হচ্ছে গ্রন্থিকোষ এবং ফ্লাজেলা। আসি একটু আমরা বেসিক সবার পরে নিই। এই যে বহিঃকোষীয় পরিপাক মানে কোষের বাইরে, এটাকে আন্তঃকোষীয় বলে। সিলেন্ট্রনে পৌঁছাইলে কিন্তু এই বহিঃকোষীয় পরিপাকটা হয়। ঠিক আছে, সিলেন্ট্রনের মধ্যে কি হয়? বহিঃকোষীয় পরিপাক হয়। এবং কি অংশগ্রহণ করে? দুইজন। ঠিক আছে, একটা কি? একটা হচ্ছে গ্রন্থিকোষ, একটা ফ্লাজেলা। ঠিক আছে, গ্রন্থিকোষ দেখো, এই যে ফ্লাজেলা দিয়ে সঞ্চালিত হচ্ছে, তারপরে গ্রন্থিকোষগুলো কি হচ্ছে বলতো? এখানে সক্রিয় হয়ে উঠতেছে। ঠিক আছে, যে গ্রন্থিকোষগুলো সক্রিয় হয়ে ওঠে, এনজাইম গ্রহণ করে, তারপরে এনজাইমের ফলে মৃত্যু ঘটে, এবার ফ্লাজেলা সক্রিয় হয়ে ওঠে। ফ্লাজেলা কি করে? সুন্দর করে খাবারটাকে মিশায়। ঠিক আছে, মনে রাখতে হবে হাইড্রার এই যে পুরো বহিঃকোষীয় পরিপাক হয়, তো এখানে শুধুমাত্র শুধুমাত্র কি হয় বলতো?
প্রোটিনের চেঞ্জ হয়। এখানে খুব সুন্দর একটা বেসিক আছে, ভালো করে বুঝে নিতে হবে। মনে রাখতে হবে খাবার আছে টোটাল 3 ধরনের। একটা কি, একটা হচ্ছে প্রোটিন বা আমিষ, একটা কি, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা কি বাবা, একটা হচ্ছে লিপিড। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। এখন এই যে ভাইয়া বহিঃকোষ, বহিঃকোষের মধ্যে কোন খাবারটা পরিপাক হয়? মনে রাখবো ভালো করে, বহিঃকোষের মধ্যে কোন খাবারটা পরিপাক হয়? উত্তর হচ্ছে শুধু প্রোটিন পরিপাক হয়। ভাইয়া প্রোটিনের কি সম্পূর্ণ পরিপাক হয়? জীবনও না। মনে থাকবে, মনে রাখতে হবে প্রোটিন যদি সম্পূর্ণ পরিপাক হয় তাহলে প্রোটিন ভেঙে কি হবে জানো বাবা? প্রোটিন ভেঙে হবে এ মানে অ্যামাইনো অ্যাসিড। এই যেরকম ছোট 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 এরকম চেইন থাকে প্রোটিনের মধ্যে, বুঝছো? কিন্তু প্রোটিন তো পুরোটা ভাঙে না। প্রোটিন কি হয়? হালকা ভাঙে, ভেঙে পলিপেপটাইড হয়। তাহলে মনে রাখতে হবে বহিঃকোষীয় পরিপাকের মধ্যে কি হয়? শুধু প্রোটিন হালকা ভাঙে, ভেঙে কি হয়? পলিপেপটাইড হয়। পেপসিন এনজাইমের প্রভাবে। পেপসিন, পেপসি খাও না, পেপসি কোলা, ওইটা। আচ্ছা, আর অন্তঃকোষীয় পরিপাকের মধ্যে কি হয়? এখানে কিন্তু প্রোটিনের সম্পূর্ণ পরিপাক হয়, কার্বোহাইড্রেটও পরিপাক হয়, লিপিডও পরিপাক হয়। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ। তাহলে মনে রাখতে হবে বহিঃকোষীয়তে কি হয়? শুধু প্রোটিনের আংশিক পরিপাক হয়, পলিপেপটাইডটা হয়। ঠিক আছে ভাই, এই যে পলিপেপটাইড হয়, তবে লিপিড শর্করা হয় না। আর অন্তঃকোষের মধ্যে কি হচ্ছে? এখানে ঘনপদ আসতেছে, এখানে খাদ্য গহ্বর সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এখান থেকে খাবার অম্লীয় হচ্ছে। এখানে কি করে? 3টা এনজাইম আছে। কি কি? মনে কর টাল, একটা ট্রিপসিন, একটা অ্যামাইলেজ, একটা লাইপেজ। ঠিক আছে, ট্রিপসিন কি করে? অন্তঃকোষীয় পরিপাকের সময় প্রোটিন পরিপাক করে। অ্যামাইলেজ কি করে? কার্বোহাইড্রেট পরিপাক করে, মানে শর্করা পরিপাক করে। আর লাইপেজ কি করে? লাইপেজ তো ভাই, লাইপেজ শুনলেই লিপিডের কথা মনে পড়ে। লিপিড মানে চর্বি পরিপাক করে। ঠিক আছে, মনে রাখবো অন্তঃকোষীয় পরিপাকের মধ্যে কি আছে? টাল আছে, যে ট্রিপসিন, তারপর হচ্ছে অ্যামাইলেজ আর লাইপেজ। ওই যে মনে রাখতে হবে হাইড্রা কিন্তু কখনোই স্বেচ্ছার বা ভাত খাইতে পারে না। ঠিক আছে, এগুলো একটু আমরা দেখে ফেলবো। এই চরণে ওখানে কিন্তু কিছু কথা বলা আছে। ঠিক আছে, আসো আমরা একটু দেখি তো কি কথা বলা আছে। অনেক ধরনের চরণ আছে, যেমন প্রথমে লুপিং আছে। লতে লুপিং, লতে লম্বা দূরত্ব, লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য হাইড্রা লুপিং করে। ঠিক আছে, আচ্ছা একটু বেসিকটা বুঝে নেই। কি হয়? হাইড্রা প্রথমে আসে, আসার পর কি করে? একটা লুপ তৈরি করে। দেখো, একটা প্যাচ মানে একটা লুপ তৈরি করছে। তারপরে কি এই পাটাকে এই লুপের কাছাকাছি নিয়ে আসে, নিয়ে আসলো, তারপর আবার শুরু হয়ে গেল। এটাই লুপিং। বুঝে গেছে? তাই এই লুপ, এটা এটা দেখতে অনেকটা জোকের মতো লাগে, শুঁয়াপোকার মতো লাগে। এটাকে জোকা পোকা, শুয়া পোকা চলন বলে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি মনে রাখতে হবে? এটা কি করে? এই যে প্রত্যেকবার একটা করে লুপ হয় এবং দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। এইগুলা কিন্তু পারতেই হবে। ঠিক আছে, এবং এখানে লুপিং করতে গেলে কোন নেমাটোসিস্ট মেইনলি হেল্প করে? এখানে গ্লুটিন এন্ড নেমাটোসিস্ট হেল্প করে। কেন? এই যে গ্লু গ্লু আঠা 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 দিয়ে আটকায় যায়, তারপরে ধরে সামনে গেল, আটকায় গেল, পিছন থেকে টানে আনলো। ঠিক আছে, এইভাবে আর কি। ঠিক আছে, তা আশা করি এটা ক্লিয়ার। তাহলে লুপিং, লুপিং এর ক্ষেত্রে লত লম্বা দূরত্ব, লত লুপিং। আচ্ছা, লুপিং এবং কি মনে রাখতে হবে? এটা গ্লুটিন নেভাসিং হেল্প করে। এখানে জোকা পোকা, শোয়া পোকা চলন এবং লুপ এবং অর্ধেক দূরত্ব অতিক্রম হয়। আর সমার সল্টিং এর ক্ষেত্রে মনে রাখতে হবে এস তে সমার সল্টিং, এস তে স্পিড। এস তে স্পিড, স্পিড মানে কি? দ্রুত। এটা দ্রুত। ও লুপিং কিন্তু অনেক স্লো বাবা। হ্যাঁ, লুপিং কিন্তু কি বলতো? স্লো। লুপিং কিন্তু স্লো। মনে রাখবা, লতে লম্বা দূরত্ব, লতে লুপিং। ধরো তুমি এখান থেকে তোমার বাসা থেকে অনেক দূরে একটা মার্কেটে যাবা, তুমি কি করবে? বাসা থেকে ভোঁ দৌড় দিবা না, আস্তে 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 যাবা, তাই না? হ্যাঁ, তো মনে রাখতে হবে লুপিং হচ্ছে লম্বা দূরত্ব তুমি করার জন্য আস্তে আস্তে যাবো। আর যদি কাছাকাছি যেতে হয় তাহলে কি করবো? ভোঁ দৌড় দিবা নাকি? তো মনে রাখতে হবে এটা কিন্তু সমার সল্টিং। সমার সল্টিং স্পিড, মনে রাখবো শতে সমার সল্টিং, শতে এস, এস থেকে স্পিড, এবং শতে সাধারণ। তার মানে কি? এটা সাধারণ। ঠিক আছে, এটা সাধারণ চলন, এটা সাধারণ চলন। আর এটা সাধারণ চলন পরীক্ষা আসছিল। ঠিক আছে, স্বল্প দূরত্ব জানা যায়। ঠিক আছে, এবং কি হয়? এখানে একটু বেসিকটা আমরা বুঝে নিই। প্রথমে কি হয়? হাইড্রা এইভাবে থাকে, তারপর কি হয়? ওটা চলন চলনকে স্পর্শ করে কোর্সিকা, দেখছো? তারপরে কি হয়? ওই কোর্সিকার উপরে ব্যাটা দাঁড়ায় গেছে, তারপরে একদম ডিগবাজি মারতেছে। দেখো এরকম করে গেল, যে পুরো কোর্সিকার উপরে দাঁড়ায় গেছে। আবার কি করছে? আবার এই কোর্সিকাটাকে পদশক্তি থেকে আবার ফেলে দেয়, দেখছো? আবার একটা লুপ হইলো। তাহলে এখানে একটা লুপ, এই যে লুপ 1, দেখো ছবির মধ্যে বলেছে লুপ 1 এবং লুপ 2। তাহলে যদি প্রশ্ন করে সমার সল্টিং এর মধ্যে লুপ কয়টা হয়? উত্তর হচ্ছে 2টা হয়। আমরা বেসিকটা বুঝতে পারছি, প্রথমে বেসিক ক্লিয়ার করতে হবে। তাহলে মনে রাখবো সমার সল্টিং এর মধ্যে কয়টা লুপ হয়? 2টা। আমরা একটা ট্রিক্স মনে রাখবো, সমার সল্টিং এর মধ্যে 2টা দন্তস্ব, তার মানে লুপ হচ্ছে 2টা। আচ্ছা, যাই হোক, এটাকে ডিগবাজির মতো বলে, এটাকে ডিগবাজি চলন বলে। 2টা লুপ হয় এবং দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, তাহলে এগুলো আমরা সুন্দর করে বুঝতে পারছি। এছাড়া গ্লাইডিং তো অ্যামিবার মতো, গ্লাইড মানে ছ্যাঁচড়ানো। ঠিক আছে, হ্যাঁ, গ্লাইড কি করে? ছ্যাঁচড়ায়। ঠিক আছে, বহিঃকোষীয় তরল থেকে, কোষ থেকে কিছু পিচ্ছিল পদার্থ গ্রহণ হয়, এটা দিয়ে অ্যামিবার মতো ছ্যাঁচড়ায় ছ্যাঁচড়ায় যায়। ফ্লোট মানে ভাসে, নিম্নমুখী ভাসতে থাকে। ঠিক আছে, পানির মধ্যে সাঁতার কাটতে পারে হাইড্রা কোশিকা দিয়ে। তারপর সেখান থেকে হ্যাঁ চাইতে পারে, ক্রলিং, এটা মেডিকেল আসছিল। ঠিক আছে, ক্রলিং করতে পারে, পরীক্ষা আসছিল। কোন পদ্ধতিতে হাইড্রার আরোহণ এবং অবরোহণ সম্পন্ন হয়? কি হয় বাবা? হাইড্রার কোন পদ্ধতিতে আরোহণ এবং অবরোহণ সম্পন্ন হয়? উত্তর হচ্ছে ক্রলিং পদ্ধতিতে। ঠিক আছে, আর এরপর সেখান থেকে বলছে ওয়াকিং, মানে হাইড্রা হাঁটতেছে। কেমনে হাঁটবে? এই যে কোর্সিকার উপর বেস করে কিন্তু হাইড্রা হাঁটতে পারে। সংকোচন প্রসারণ, হাইড্রার দেহ প্রতি সংকোচন প্রসারণের মাধ্যমে কিন্তু চলন হয়। হাইড্রার ড্রুবার, ড্রাউনিং, ড্রাউনিং একটা কি? অনিচ্ছাকৃত চলন। ড্রাউনিং একটা কি? অনিচ্ছাকৃত চলন। এই যে লুপিং এবং সমারসল্টিং এর মধ্যে পার্থক্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো জানি বাবা, শতে সমারসল্টিং আমরা পড়ছি না বাবা? এস, এস স্পিড, এস সাধারণ, আমরা এমনি পারি। শতে সাধারণ, দন্তস্ব 2টা আছে, এই জন্য কি
এখানে দুইটা লুপ সৃষ্টি হচ্ছে, তাহলে প্রথমটা কি, প্রথমে দুইটা লুপ সৃষ্টি হচ্ছে, তারপরে সাধারণ চলন, তারপর এটা দ্রুত গঠন প্রক্রিয়া, তারপর এখানে কি হয়, লুপ দুইটা সৃষ্টি হয় যেহেতু, তাহলে একবার পাদশক্তির উপর উঠবে, একবার কোর্সিকার উপর দাঁড়া, একবার পাদশক্তির উপর দাঁড়া, তাই না? এখানে আমরা পারি দ্বিগুণ দূরত্ব দ্বিগুণ করে, অল্প দূরত্ব যায়, অল্প হলে এটা লম্বা হবে, এটা দ্বিগুণ হলে এটা অর্ধেক হবে, এটা দুটো লুপ হলে একটা লুপ হবে, একটা পড়লে এক পাশ পড়লে, মনে রাখতে হবে আমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য যখন পড়বো আমরা শুধু একটা পাশ পড়বো। কি পড়বো বাবা? এক পাশ ভালো করে পড়বো, এক পাশ পড়লে উপরটা কিন্তু উল্টা মনে থাকবে। তাহলে আশা করি আমরা এটা অবশ্যই পারবো, ঠিক আছে? তবে হাইড্রা কি করে, যৌন এবং অযৌন উভয়ভাবে জনন সম্পন্ন করে, ঠিক আছে? আচ্ছা, তো মুকুল উদ্গম করে প্রথমটাই অযৌন জনন, এইটাই স্বাভাবিক, ঠিক আছে? এটাই স্বাভাবিক। কখন করে? সব ঋতুতেই করে, তবে বেশি হয় গ্রীষ্মকালে। মুকুলোদ্গমের মধ্যে গদি গ্রীষ্মকাল মনে রাখবা, ঠিক আছে? প্রথমে কি হয়, প্রথমে স্ফীত একটা অংশ হয়, এই যে স্ফীত একটা অংশ হইলো, তারপর আস্তে আস্তে কি হইলো, ওইটা আস্তে আস্তে ফুলতেছে, ফুলে ফুলে মুকুল হয়ে গেল, তারপর মুকুলের ভিতরে কিন্তু এপিডার্মিস মেসোগ্লিয়া সব সৃষ্টি হইলো, সিলেন্টনটা মুকুলের কেন্দ্রে প্রসারিত হইলো, তারপর হাইড্রোখন থেকে পুষ্টি পাইলো, আলটিমেটলি বিচ্ছিন্ন হয়ে বের হয়ে গেল, ঠিক আছে? এই কথাগুলো বলা আছে। এই যে মুকুল পুরাটা সৃষ্টি হইলো, এটা হইতে 3 সপ্তাহ সময় লাগে। মুকুল উদ্গম হতে কত সপ্তাহ সময় লাগে? 3 সপ্তাহ সময় লাগে। মুকুল উদ্গম হতে কত সপ্তাহ সময় লাগে? 3 সপ্তাহ সময় লাগে, ঠিক আছে? আচ্ছা, এখন আসে বলছে বিভাজন। বিভাজন মানে কি? মানে ধরো হাইড্রা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা ট্রাক উপর দিয়ে চলে গেল, 2 পিস হয়ে গেছে, বুঝলাম কি রে? এটাই বিভাজন, বুঝে গেছে? এখন বিভাজন দুইভাবে হইতে পারে। এখন ধরো এই যে একটা হাইড্রা, ঠিক আছে, তুমি মাঝখান দিয়ে পিস করতে পারো, আবার তুমি বলো যে না এই যে হাইড্রা আমি এই দিক দিয়ে পিস করবো, করো, সমস্যা নেই। অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ যে কোনো ভাবে পিস হইতে পারে, ঠিক আছে? এই যে হাইড্রা, তার হাইড্রার বিভাজন বা ফিশন যেটাকে আমরা বলি, এটা হঠাৎ করে হয়, এটা কোনো স্বাভাবিক কিছু না, ঠিক আছে? এই ট্রেমলেটের কথা বলছে, ঠিক আছে? পরবর্তীতে এটা পুনরুৎপত্তি হয়, এটা কোনো স্বাভাবিক মৃত্যু নাই, দুইভাবে অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ দুইভাবে বিভাজন হতে পারে, ঠিক আছে? আচ্ছা, যৌন জনন তো বললাম, এটা কিন্তু নর্মালি হয় না, হয় যদি এই যে হাইড্রার হাসি মানে হেমন্ত শীতকালে দেখা যায়। মনে রাখতে হবে অধিকাংশ হাইড্রে এক লিঙ্গ। কি বললেন বাবা? ভাইয়া অধিকাংশ হাইড্রে কি বলতো বাবা? এক লিঙ্গ, এক লিঙ্গ। আমি তুমি বলবো ভাইয়া এক লিঙ্গ মানে কি? মানে শুক্রাশয় এবং ডিম্বাশয় ভিন্ন ভিন্ন দেহে উৎপন্ন হয়, ঠিক আছে? তবে কিছু প্রজাতি আছে উভলিঙ্গ, শুক্রাশয় ডিম্বাশয় একই দেহে উৎপন্ন হয়। ভাই শুক্রাশয় ডিম্বাশয় ভিন্ন দেহ হোক, শুক্রাশয় ডিম্বাশয় একই দেহ হোক, মনে রাখবা হাইড্রা জীবনও কি করে না, স্বনিষেক করে না, মনে থাকবে? সবসময় পরনিষেক করে, এটা যেন ভুল না। পরনিষেক মানে কি? একটা বাড়ি থেকে শুক্রাণু আসবে, একটা বাড়ি থেকে ডিম্বাণু আসবে, ও বেটা পরনিষেকই করবে, ঠিক আছে? বোঝা গেছে কথাটা? সিম্বায়ন মানে কি ভাই? একসাথে বাস করে। মৃতজীবিতা 3 ধরনের হইতে পারে, ঠিক আছে? তবে হাইড্রার ক্ষেত্রে মৃতজীবিতার সংজ্ঞা কি? মানে একজন আরেকজনকে হেল্প করে, ঠিক আছে? যেমন হাইড্রা ভিডিসিমা এবং জুওক্লোরেলা, ঠিক আছে? মনে রাখবো যেটা নামের সাথে কি থাকবে, জুও, এটা হচ্ছে কি বলতো, জুওক্লোরেলা। এটা কি? এটা হচ্ছে সবুজ শৈবাল। আর সবুজ হাইড্রা কি? যেটা নামের সাথে হাইড্রা আছে, ক্লোরোহাইড্রা, ঠিক আছে? তাহলে হাইড্রা কোনটা? ক্লোরোহাইড্রা, যার নামের সাথে হাইড্রা থাকবে ওই হাইড্রা। আচ্ছা, তো এই ভয় তাহলে মনে রাখতে হবে এই যে সবুজ হাইড্রা এবং কি বলতো শৈবাল, তাই না? এই জুওক্লোরেলা, এই দুটার মধ্যে কি দেখা যায় বলতো? এই মৃতজীবিতাটা দেখা যায়। কি হয় আসলে? এই যে সবুজ শৈবাল মানে জুওক্লোরেলা যেটা, সে করে কি, হাইড্রার যেটা ভিডিসিমা, ওর কি করে বলতো? গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে বাস করে। আমরা পড়ছি এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস দুটো অংশ আছে, ওটা করে কি, গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে বাস করে। হাইড্রা অর্ধস্বচ্ছ হওয়ার কারণে বাইরে থেকে দেখা যায়, তখন হাইড্রাটাকে দেখে সবুজ মনে হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে হাইড্রার ডিম্বাণু এমনকি কি করে বলতো? ডিম্বাণু কিন্তু শৈবালের সাথে স্থানান্তর হতে পারে, ঠিক আছে? আচ্ছা, শৈবাল কেমনে হেল্প পায়? এখানে মনে রাখবা আশাখা, মনে রাখবা আশাখা বা অশাখা। শৈবালের হেল্প হচ্ছে আশ্রয়, সালোকসংকোচন, খাদ্য। আশ্রয় পায়, সালোকসংকোচন হেল্প করে, আর ওই সালোকসংকোচন কার্বন ডাইঅক্সাইড দিয়ে হেল্প করে, আর খাদ্য উৎপাদন করে, ঠিক আছে? ওই যে হাইড্রার হাগু থেকে খাবার তৈরি করে। আর হাইড্রার হেল্প গুলো পড়বা, একটা মনে রাখবে, ঠিক আছে? হাইড্রা খাবার পাইতেছে, শ্বসন করতেছে, কার্বন ডাইঅক্সাইড শোষণ করতেছে, বর্জ্য নিষ্কাশন করতেছে, এগুলো দেখবা হালকা করে।